উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ চলছে গণনা। বেশ কিছু কেন্দ্রে সহিংসতা, একজন নিহত, আহত কয়েকজন। ভোট পড়েছে ৩০% বেশি। ভোটের হার আশাব্যঞ্জক নয় বললেন সিইসি। বিচ্ছিন্নভাবে ২-১ জায়গা বাদে সহিংসতা হয়নি বলে দাবি। অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার করলেন সাবেক সেনাপ্রধান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সারা দেশে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে দ্বিতীয় ধাপের ভোট গণনা। এছাড়া রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নের ১৫৫ কেন্দ্রে ও পীরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়নের ১২৩ কেন্দ্রে চলছে ভোট গণনা। নির্বাচনে চেয়ারম্যান সহ ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজশাহীর ৩টি উপজেলা বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর পরিষদের ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। এছাড়া সাতক্ষীরা, নীলফামারী ও গাজীপুর সহ বিভিন্ন জেলায় চলছে ভোট গণনা। দ্বিতীয় পর্যায়ে ১৫৬ উপজেলার বেশিরভাগেই শান্তিপূর্ণ ভোট হলেও বিচ্ছিন্ন কয়েকটি সহিংসতায় আহত হয়েছেন কয়েকজন। কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। চট্টগ্রামের হাটহাজারীর এক কেন্দ্রে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয়েছে কয়েকজন। শরীয়তপুরের জাজিরায় চেয়ারম্যান প্রার্থীর উপর হামলায় আহত হয়েছেন 10 জন। এদিকে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে রাজবাড়ী ও ঢাকায় 2 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। প্রশাসন কি করে? শরীয়তপুরের জাজিরার একটি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী রতন সর্দারের উপর হামলা চালিয়েছে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস ফরাজির সমর্থকরা। এ ঘটনায় সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 10 জন। আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমি এই প্রথম ভোট দিতে আসছি, তো তাও ইভিএম এর মাধ্যমে। আর আমাদের এখানে খুব সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। রাজবাড়ীতে ভোট দিতে যাওয়ার পথে আনারস প্রতীকের এক সমর্থককে কুপিয়েছে প্রতিপক্ষের সমর্থকরা। আটক করা হয়েছে একজনকে। হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দেওয়ার সময় স্কুল ছাত্র সহ 3 জনকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর চাটখিলে এজেন্ট বের করে দিয়ে জাল ভোট দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন চেয়ারম্যান প্রার্থী জেডএম আজাদ খান। চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 21 প্রার্থী। রাউজানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ উপজেলায় ভোট হচ্ছে না। 5 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোট হচ্ছে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জে। তবে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। মিঠাপুকুরে চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন। পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট প্রার্থী 11 জন। যশোরের ভারত সীমান্তবর্তী 3টি উপজেলা ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলায় ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে। অন্য দিনকার তুলনায় আজকে আবহাওয়াটা এমনি একটু যা হোক নর্মাল আছে। আর ভোটটা দিয়েছি সুন্দর সুষ্ঠুভাবে, কোনো ঝামেলা নাই। দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ঘাটাইল, কালিহাতী ও ভুয়াপুর উপজেলায় পুলিশ সহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। জয়পুরহাট সদর ও 5 বিবিতে 151টি কেন্দ্রে মোট ভোটার 4,50,991 জন। সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী 5 জন, 5 বিবি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 6 জন। বান্দরবনের লামা ও নাইখংছড়িতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কক্সবাজারের ঈদগাঁও, পেকুয়া ও চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভোট হচ্ছে ইভিএমে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় চেয়ারম্যান পদে লড়ছেন 6 জন। 2 উপজেলায় মোট ভোটার 4,09,236 জন। কুমিল্লা সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 191টি কেন্দ্রের 1,304টি কক্ষে ভোট নেওয়া হচ্ছে। সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেভাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দ্বিতীয় ধাপে রাজশাহীর 3টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। দুর্গাপুর উপজেলার গোপালপুরে একটি কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। বাংলাভিশন নিউজ ডেস্ক। দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনের 30% ভোট পড়েছে। ভোটের এই হার আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। অনিয়মের অভিযোগে 25 জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন সিইসি। বলেন, একটা বড় রাজনৈতিক দলের অংশ না নেয়া এবং তারা ভোট দিতে মানুষকে নিরুৎসাহিত করার কারণে ভোট কাস্টিং কম হয়েছে। রাজনৈতিক সংকট ও ভোটার উপস্থিতি কম হওয়ার অন্যতম কারণ বলে জানান তিনি। সিইসি বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার ফলে
সারা দেশে তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, তবে কিছু জায়গায় বিচ্ছিন্ন সহিংসতার কারণে 2 জন আহত হয়েছে। গণমাধ্যমকে বাধা দেওয়ার ব্যাপারে বলেন, এরকম কোনো তথ্য তাদের কাছে নেই। কোনো ঘটনা ঘটে থাকলে লিখিতভাবে জানাতে হবে। নির্বাচনের সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি। হাতাহাতি হয়েছে 2-1টা ঘটনা, যেখানে কেউ আহত হয়ে 1জন কি 2 জন হয়তো হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনে উপস্থিতির যে হার, সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে এখন পর্যন্ত। তবে একেবারেই সঠিক নির্ভুল তথ্য হয়তো আপনারা আগামীকাল পাবেন। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, দেশের গণতান্ত্রিক ও সরকারি প্রতিষ্ঠান এবং প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাস নষ্টের অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আজিজ আহমেদ ও তার নিকটাত্মীয় ও পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে নিজ ভাইকে সহযোগিতা করেন জেনারেল আজিজ, যেটি একটি উল্লেখযোগ্য দুর্নীতি। এছাড়া অনৈতিকভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করতে তিনি তার ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। আজিজ আহমেদ নিজের স্বার্থে সরকারি নিয়োগে ঘুষ নিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, শক্তিশালী আইনের শাসন নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দুর্নীতি বিরোধী কর্মকাণ্ড, অর্থ পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের তদন্ত এবং বিচারের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে তার উপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। গণমাধ্যমকে তিনি বলেছেন, ভাইদের সম্পদশালী করতে তিনি ক্ষমতার কোনো অপব্যবহার করেননি। অভিযোগ প্রমাণের আহ্বানও জানান অবসরপ্রাপ্ত এই জেনারেল। সত্যি আমি অবাক হয়েছি। নিষেধাজ্ঞাটা এন্ট্রি ইন্টু ইউনাইটেড স্টেটস, সেটার মধ্যে যে 2টা অভিযোগ মেনশন করা হয়েছে, এটার কি আপনি অস্তিত্ব, সে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের যে অনুষ্ঠানটা ছিল সেটাতে ছিল। এখন আমি ইউনিফর্মের বাইরে কেউ যদি প্রমাণ করতে পারে আমি বিজিবি থাকা অবস্থায় বা সেনাপ্রধান হিসাবে চাকরিকালীন সময় আমি আমার কোনো ভাইকে বা নিকট আত্মীয় কাউকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি, এটা যদি প্রমাণ করতে পারে আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভিসা নীতির আওতায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার বিষয়টি সেনাবাহিনী দেখবে বলেও তিনি মন্তব্য করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মেড দ্য প্রেস অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে সরকার। আসলে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসা নীতি প্রয়োগ করা হয়, তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে, হাসপাতালে হামলা চালাচ্ছে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালাচ্ছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে, মানুষ পুড়িয়েছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচন ভঙ্গ করার লক্ষ্যে, তাদের উপরে তো সেটি প্রয়োগ করা প্রয়োজন বলে আমরা মনে করি। দেখুন, এটা আর্মির বিষয়, যেহেতু সেনাবাহিনীর বিষয়, এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর আগে র্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। গণতন্ত্র ফেরেনি, নিজেদের গণতন্ত্র নিজেদেরকেই লড়াই করে ফিরিয়ে আনতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, আমেরিকার আগের কোনো নিষেধাজ্ঞায় সরকারের ভয়ঙ্কর কোনো যাত্রা বন্ধ হয়নি। দাবি আদায়ে নিজেদের রাজপথে নামতে হবে। তিনি বলেন, সরকার, সেনাপ্রধান,
প্রশাসন, বিচার বিভাগ সহ সবকিছু নিয়ন্ত্রণ করে দেশে ভয়ের পরিবেশ তৈরি করেছে, অথচ সরকার তাদের দুর্নীতির কথা অস্বীকার করছে। বিএনপির মহাসচিব ফখরুল বলেন, রাস্তায় নামার কোনো বিকল্প নেই, প্রকাশ্যের সামনে এসে এখন লড়াই করতে হবে। তিনি বলেন, নির্বাচনে কোনো প্রতিযোগিতা না থাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপজেলা নির্বাচন বর্জন করছে। আওয়ামী লীগের লোকেরাই ভোট দিতে যায় না। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয় না। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজেদের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে আমরা তাদেরকে উৎখাত করতে চাই। আমি উৎখাতের কথা বলি না, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই, সেই ভোটের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করব। মাছ ধরার টানা 65 দিনের নিষেধাজ্ঞায় ক্ষোভ আর হতাশা নিয়ে তীরে ফিরেছেন কুয়াকাটার জেলেরা। 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধের সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। পর্যাপ্ত প্রণোদনার দাবি জেলেদের। কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। তীরে ভিড়েছে পটুয়াখালীর কুয়াকাটার সব মাছ ধরা ট্রলার। 65 দিন সমুদ্রে যাওয়া বন্ধ, জাল মেরামত করে সময় কাটছে জেলেদের। বৈরী আবহাওয়া আর নিষেধাজ্ঞার কারণে ঋণ পরিশোধ ও সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। বলছেন, পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ দিন পার করতে হবে তাদের। আমরা তো এখন জাল ফাল্লা সব উড়েই হেলাইছি, অবরোধ 65 অবরোধ এটাও মানি, 22 অবরোধের দোনোটাই আমরা মানি, কিন্তু আমাদের যে সমস্যা, এগুলো তো যে চাউল দেয় এতে তো আমাদের সমস্যা হয় না। কোথেকে পাই না। জালিয়া কাঠের চাউল দেয়, আমরা জালিয়া কিন্তু জালিয়া কাঠের চাউল আমরা পাই না, পাই যারা জাল পায় না হেরা। খুব কষ্টেই দিন চলে। এই 2 মাস 5 দিন অবরোধের জন্য আমরা আজকেই সমাপ্তি আর কি, এই সিজনের জন্য, এই জন্য জাল খুলতেছি আর কি। পটুয়াখালীতে 75,000 নিবন্ধিত জেলের মধ্যে সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 49,000। অবরোধ চলাকালে সরকারের বিভিন্ন প্রণোদনা নিবন্ধিত জেলেদের কাছে সঠিকভাবে পৌঁছানোর দাবি আড়তদারদের। অবরোধটা মূলত আসলে ট্রলিং জাহাজের জন্য, কিন্তু সেটাকে সাধারণ জেলেদের উপরে চাপাই দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা সরকারের কাছে জোরালোভাবে কয়েকবার আবেদন করছি, লিখিত হোক, আইনিভাবে হোক, কিন্তু আসলে কোনো ফয়সালা আমরা কিছুই পাই নাই। সঠিক যারা জেলে তারা কিন্তু মূলত আসলে এই যে জেলেদেরকে এই অবরোধকালীন সময় যে প্রণোদনা বা এই যে চাল দেওয়া হয়, সঠিক জেলেরা এটা পায় না। জেলেদের সচেতন করার পাশাপাশি মাছ ধরা বন্ধে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগ। কর্মহীন জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তা। আমাদের আলিপুর মহিপুর ঘাটে কিন্তু ট্রলার আসা শুরু হয়েছে এবং এটা আমরা আশা করতেছি যে সন্ধ্যা নাগাদ শেষ হয়ে যাবে এবং অনেক ট্রলার আপনি জানেন আসতেছে এখন পর্যন্ত। তো আমাদের সকাল থেকে এখানে তথ্য সংগ্রহকারীরা কিন্তু কাজ করতেছিল। আমাদের এইখানে বেশ কিছু ট্রলারের ক্যাশ অ্যান্ড ডিফোর্ট ডাটা, যেটা কতগুলো মাছ তারা পাইছে, কতদিন সাগরে ছিল, সেই তথ্য কিন্তু তারা সকাল থেকে নিছে। তো এই 65 দিন কালীন সময়ে আমাদের মৎস্য অফিস থেকে, মৎস্য অধিদপ্তর থেকে বাংলাদেশ সরকারের যেটা প্রণোদনা আছে, 65 কেজি করে চাল তারা কিন্তু প্রতিটা জেলে কিন্তু পাবেন। জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার সময়ে ভারতের জেলেদের মাছ শিকার বন্ধ করতে পারলে মিলবে সুফল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ চলছে গণনা। বেশ কিছু কেন্দ্রে সহিংসতা, 1 জন নিহত, আহত কয়েকজন। ভোট পড়েছে 30% বেশি। ভোটের হার আশাব্যঞ্জক নয় বললেন সিএসি। বিচ্ছিন্নভাবে 2-1 জায়গা বাদে সহিংসতা হয়নি বলে দাবি। অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার করলেন সাবেক সেনাপ্রধান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।